কিনে সবজি তো সবাই খায়, কিন্তু বাড়ির জিনিসের কিন্তু স্বাদই আলাদা। তোমাদেরকে এর আগের দিন বলেছিলাম না, আমার জায়ের ঘরের থেকে আমাদের ঘরের দিকে একটা লাউ গাছ এত সুন্দর হয়ে এসছে, তোমাদের কি বলবো। গাছে কিন্তু প্রচুর লাউ ধরেছে, কিন্তু কি বলতো, এই একটাই লাউ বড় হয়েছে। সব লাউগুলো না কেমন হলুদ হলুদ হয়ে যাচ্ছে, আর লাউটা একদম আমার কলপারের সামনেটায় ঝুলছে। তাই ভাবলাম তোমাদেরকে একবার দেখাই, কি সুন্দর লাগছে দেখতে। আর দেখো, গাছের ডালটা কিন্তু পুরো আমার এই কারেন্টের তারটা বেয়ে পুরো দেখো ছাদের ওপর দিকে উঠে যাচ্ছে। লাউ যতই না হোক, লাউ শাকটা কিন্তু খেতে খুব ভালো লাগে। লাউ শাক বলো, লাউ পাতা বলো, এগুলো কিন্তু খেতে দারুণ লাগে। সত্যি কথা বলতে লাউটা আমি খুব একটা ভালো খাই না, কিন্তু এই যে এত সুন্দর হয়ে লাউ শাকের ডালগুলো বেরিয়েছে না, বিশ্বাস করো, মনে হয় কি একটু কেটে কেটে রান্না করি। কিন্তু কোন ডালটা কাটবো, সব ডালের মধ্যেই কড়ি ভর্তি, না হলে ফুল ভর্তি। ইচ্ছে করে না ফলওয়ালা গাছ কাটতে, কিন্তু জানো তো একটাও না লাউ থাকছে না, সব লাউ হলুদ হয়ে যাচ্ছে। সবাই বলে নজর পড়লে নাকি এমন হয়। যাই হোক, চলো, সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে মোটামুটি একটু কাজে হাত দিয়েছি। তার মধ্যেই দেখলাম আজকে অনেক সকাল সকাল প্যান্ডেল দাদারা কিন্তু চলে এসছে। কারণ দেখতে দেখতে হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে, মানে দিনই বলবো, এখন আর মাস সপ্তাহ কিছু না, হাতে গোনা 3-4টে দিন বাকি আছে। তো প্যান্ডেল দাদারা আজকে সকাল সকাল চলে এসছে বাঁশের টেকচারটা করতে। অলরেডি কিন্তু মাঠের দিকের প্যান্ডেল আরম্ভ হয়ে গেছে, তবে তোমাদেরকে দেখাতে পারিনি আজকে, কালকে তোমাদের দেখাবো। এমনকি আমি নিজেও এখনও দেখিনি। আর আজকে দেখলাম বাড়িরটাও নিয়ে এসছে। দুদিন আগে তো বাঁশ ফেলে দিয়ে গেছিলো, আর আজকে এসছে প্যান্ডেল করতে। আর দেখো, আমার জায়েদের যত গাছ ছিল সব কিন্তু এইভাবে পাঁচিলের উপর রেখে দেওয়া হয়েছে। কি সুন্দর লাগছে না ডালিয়া ফুলটা দেখতে। তো আমরা না এই ভেবেছিলাম যে প্যান্ডেলের ভেতরে তো এই ফুল গাছটা রাখবো। তারপরে ভাবলাম না, বাচ্চা কাচ্চা অনেকেই থাকবে, আমি হয়তো খেয়ালও করব না, তারা গাছটা ধরে টানাটানি করবে, ছিঁড়ে ফেলবে। তো সত্যি এখন কিন্তু ফুল টুল ছিঁড়ে দিলে খুব মায়া লাগে, জানো তো। অনেক কষ্ট করে গাছ বাঁচানো হয় ফুলের জন্য, ফলের জন্য, সেগুলো যদি কোনো বাচ্চারা অজান্তে ছিঁড়ে ফেলে খুব কষ্ট হয়। সেই কারণে প্যান্ডেল দাদাদের বললাম বাইরের দিক করেই যেন গাছটা থাকে। আর দেখো, এদিকে আমি প্যান্ডেল দাদারা যেহেতু চলে এসছে, আমি বসিয়ে দিয়েছি চা। তোমাদের দাদাভাই গেছে মনাকে পরীক্ষা দিতে, হ্যাঁ আজকে মনার পরীক্ষা রয়েছে। মনাকে নিয়ে গেছে, আর আমি এদিকে ওদের জন্য চা বসিয়ে দিলাম, আমার দেওরকে দিয়ে চাটা পাঠিয়ে দেবো। আজকে আর সকালবেলায় কাঁথা কম্বল কিছু রোদে দিইনি, কারণ যেহেতু ওদিকে প্যান্ডেলের জন্য বাঁশ পড়ে গেছে, আর প্যান্ডেল হবে, কম্বল টম্বল দিলে অসুবিধা হবে, তো সেই কারণে দিইনি। আর মেন কথা, কালকে রাত্রিবেলায় আমরা কেউ কম্বল গায়েই দিইনি, এমন ভাজি ছিল। সকালবেলা উঠে এখন যেহেতু দিদি তাড়াতাড়ি করে চলে আসছে, তো আমি মানে কাজের কোনো দিশা পাচ্ছি না, কিচ্ছু কাজ হয়নি। দেখো, মেয়ে তো পরীক্ষা দিতে বেরিয়ে গেছে, আর এখানে আমি সব জল ভরে রেখেছি, ঘরটা শুধু ঝাঁট দিয়েছি। ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, কারণ দিদি এসেই হুড়োপাড়ি করে আরম্ভ করে দেয় না, দিদির কাজ করার জন্য ব্যস্ত হয়ে যায়, আর আমি তাড়াহুড়ো করে গোছাতে পারি না। বাইরের কাচা ধোয়া সমস্ত কিছু কাজ পড়ে আছে। এদিকে ঘর পুরো পরিষ্কার হয়ে গেছে, শুধু রান্নাঘরটা বাকি আছে। দাদাদেরকে চা দিয়ে এসে রান্নাঘরটা পরিষ্কার করব। আর ছেলে ছিল এতক্ষণ জায়েদের ঘরে, ওখান থেকে আবার আরেকজনের কোলে করে তাদের বাড়ি চলে গেছে। সকালবেলা ওকে খাইয়ে দিয়েছি, ওকে আবার খাওয়াবো 11টার সময়। খাইয়ে দিলে ও ঘুমিয়ে পড়বে। আর সকালবেলা করে দিদি যেহেতু তাড়াতাড়ি আসছে, তো আমার এত অসুবিধা হয়ে যাচ্ছে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যেখানে দিদি আসার কথা আমাদের বাড়িতে 11টায়, সেইখানে দিদি চলে আসছে 9:30-10টায়। বুঝতেই পারছো আমার কাজ কীরকম হচ্ছে। আর রাত্রিবেলা দেরি করে ঘুমাচ্ছি, কালকেও ঘুমিয়েছি প্রায় 1টার সময়। সকালবেলা ওঠাও যায় না, ঘুমই ভাঙে না। আর আজকে উঠেছি 7:30টার সময়, এত মাথা যন্ত্রণা করছে, কিছু কাজ করতে পারছিলাম না। বসে শুয়ে থেকে থেকে 8টা 10 থেকে কাজে হাত দিয়েছি। ওই যে ওই খেলনাটার মধ্যে করে আমার জায়ের ঘরে ছিল, খেলনাটা ওখানে রয়েছে, বিছানায় এনে পেতে রাখবো। আর কালকে রাত্রিবেলায় আমি আর তোমাদের দাদাভাই দশকর্মাতে গেছিলাম, দশকর্মাটা করা হয়ে গেছে। বেকার দেখলাম বাড়িতে বসে কাজ যখন হয়ে গেছে, তো দশকর্মাটা করে আনি। দশকর্মাটা হয়ে গেছে, আর মোটামুটি খাওয়ার পাতা, গ্লাস ট্লাস যা লাগবে সেগুলো সব আনা হয়ে গেছে, ঠাকুর ঘরে রাখা হয়েছে। দেখি তোমাদের দাদাভাই আসুক, ঠিকঠাক করে রাখবো। ওই নিচটার দিকে রাখা হয়েছে। আর এই দেখো, এখানে গোপালের খাটটা বাইরের দিকে রাখা হয়েছে, গোপালের খাটটা দেখছি কোথায় রাখা যায়।
জায়গা ছোট তো আজকে শাশুড়ি মায়ের ঘরটা পরিষ্কার হবে। শাশুড়ি মায়ের ঘরটা পরিষ্কার হয়ে গেলে আমার অনেক জিনিসপত্র ওখানে রেখে দেবো, কোনো অসুবিধা হবে না। দাদারা এখানের প্যান্ডেলের কাজটা পরে করবে, এখানে বাঁশ ফেলে দিয়েছে। মাঠের প্যান্ডেলটা আরম্ভ হয়ে গেছে, তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। একেবারে চাটা নিয়ে যাই। তোমাদের দাদাভাই যেহেতু নেই, একটু অসুবিধা হচ্ছে আমার ঘরের কাজটা করতে, ওই দিকটা ওরা ডাকছে সেটা দেখতে, সেই কারণে আমার আরও দেরি হয়ে গেছে। আবার দিদি আসবে, সেই তাড়াহুড়ো। এখনও বেসিনটা পরিষ্কার করা হয়নি, এখানে চায়ের বাসন কোসন আছে, রান্নাঘরটাও হয়নি, রান্নাঘরটাও গ্যাস ট্যাস মুছবো। আগে ওদের চাটা দিয়ে আসি, তারপরে এগুলো করব। ওই যে বললাম, প্রথমে ভেবেছিলাম তোমাদেরকে মাঠের প্যান্ডেলটা দেখাবো, কিন্তু লাস্টে কি হলো, দেওরকে দিয়ে চা পাঠিয়ে দিয়েছি, আর যাওয়া হয়নি। চলে গেছে। আর আমার জায়ের ঘরে গিয়ে না ও ঘুমিয়েই পড়েছিল, জায়ের মেয়ে ওকে নিয়ে বসেছিল। তারপরে আমি দুধ করলাম, দুধ করে একেবারে ওকে খাইয়ে দিলাম, ঢেকুর তুলে দিয়েছে আর ঘুমিয়েও পড়েছে আবার। তো এখন ঘুমটা পাড়িয়ে দেবো, মানে শুইয়ে দেবো। এ দেখো ফোনের আওয়াজ শুনেছে না, এত মানে মশা আর এতটা গরম লাগছে, দেখেছো মাথা দিয়ে কেমন ঘাম বেরিয়ে গেছে। এখনও জল আসেনি, মোটামুটি যা জল ছিল দিদি তো ঘর ঠর মুছে সব কাজ করেছে, যা ভরে রেখেছিলাম। আর আমি বাইরের দিকটা ধুয়ে ঠুয়ে পুরো পরিষ্কার করে দিয়েছি। এখন জল আসলে বাদবাকি কাজগুলো করব। কিছু তো কাজ করা হয়নি, বাইরের দিকে কাচা ধোয়া, ঠাকুরের বাসন মাজা সব বাকি আছে। আর তোমাদের দাদাভাই মেয়েকে পরীক্ষার হলে ঢুকিয়ে ও কিন্তু চলে এসছে, মাঠের প্যান্ডেল হচ্ছে। আমি আর যাইনি, তোমাদেরকে দেখাতেও পারিনি, কারণ আমি আমার দেওরকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। দিদি চলে এসেছিলো, তাড়াহুড়ো ছিল, আমি আর যাইনি মাঠের দিকে, আমার দেওরকে দিয়ে চাটা পাঠিয়ে দিয়েছিলাম। তো তোমাদের দাদাভাই এসছে, প্যান্ডেলের ওখানে আছে, ছেলেকে শুইয়ে এবার ভাবছি একটু যাব। আর আগে ফোনটা একটু চার্জে বসাবো, ফোনটায় একদম চার্জ নেই, আগে ফোনটা একটু চার্জে দিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। বাড়িতে প্যান্ডেল শুরু হওয়া মানেই কিন্তু অনুষ্ঠান লেগেই গেল। আর সত্যি কথা বলতে আজকে প্যান্ডেল হওয়া দেখে এতটা আনন্দ হচ্ছিল, তোমাদেরকে কি বলবো। প্যান্ডেল শুরু হয়ে গেছে মানে এখন অনুষ্ঠানও চলে এসছে। এই কথাটা বলতে একটা কথা মনে পড়লো, জানো তো, গতকালকের ভিডিওতে একজন কমেন্ট করেছে আমরা ইউটিউবাররা নাকি যাই করি সব কিছুই ভিউয়ার্সদের জন্য, আর মেন কথা আমি এই বুড়ো বয়সে যা করছি সেটাই নাকি ভিউয়ার্সদের জন্য। দেখো আমার এমন কিছুই কিন্তু একটা ভিউ হয় না, ঠিক আছে, লাখ লাখ ভিউ হয় না, হাজার হাজারও ভিউ হয় না, তাহলে আমি এগুলো কি সব লোক দেখানোর জন্য করছি? না। যারা এই কথাটা বলে তারা, আমি মনে করি তারা নিজেদের মনের জ্বালা মেটানোর জন্য এগুলো বলে। সন্তান আমার হয়েছে, মানুষ আমাকেই করতে হবে, বড় আমাকেই করতে হবে, আর আজকে যা কিছু করছি সব কিছু কিন্তু নিজেদের পরিশ্রমের টাকাতেই করছি, লোক দেখানোর জন্য কিন্তু কিছু করছি না। আর যদি বলো এই ইউটিউব প্ল্যাটফর্মের জন্য, এখানেও কিন্তু আমি বিশাল একটা লাখ লাখ টাকা বা হাজার হাজার টাকা ইনকাম করি না, যাতে আমার সংসারের প্রয়োজনগুলো সব মিটে যায়। এই যে আজকে বাবানের অন্নপ্রাশনের যা কিছু তোমরা দেখতে পারবে, সমস্তটাই কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্য। এই যে যেই সব মানুষরা এই কথাগুলো বলে না, আমি সত্যিই ভাবি আজকে সন্তান যখন আমার হয়েছে তার জন্য একটু ভালো কিছু করতে গেলেও কত মানুষ আছে হিংসা করে। কেন যে তারা দূর থেকে হিংসা করে আশীর্বাদ দেওয়ার মানে পরিবর্তে, এটাই বুঝতে পারি না। প্যান্ডেল দাদাদের আবার চা করে দিলাম, আর মোটে আমি জামা কাপড়টা ধুতে নিয়েছি। এ তো ঘুম হয়ে গেছে, এর আর ঘুম নেই, একটুখানি টাইম ঘুমিয়েছে। এবার বিছানায় রেখে ওকে মোট কথা না কাজ করা যায় না। তোমাদের দাদাভাই ওই দিকে বাইরের দিকে আছে, এই দুয়ারের সামনেই আছে, আর আমি গিয়ে এখন কলে ওর জামা কাপড়গুলো ধুতে বসবো। সেই কারণে ওকে দেখো এখানটায় শুইয়ে দিয়েছি। মুখ থেকে হাত বার কর, হাত বার কর, একটা হাত নেবে মুখে, আর হচ্ছে একটা ন্যাকড়া নেবে। দেখো খেলনাটা দিয়েছি, এটার খেলার কোনো নাম নেই, আর বারবার উল্টে যায়, তো ওই কারণে ওকে এখন বিছানায় রাখতে খুব ভয় করে। কালকেও তাই করেছি, কালকেও কাজের শেষে এই জায়গাটা এরকমভাবে বিছানা করে দিয়েছি, দিয়ে ওকে নিচে দিয়ে দিয়েছি। এবার কত উল্টাবি উল্টা, পড়ারও কোনো ভয় নেই। আমিও কাজ করব, বাইরে থেকেই ওকে দেখতে পারবো, কোনো অসুবিধা নেই। আর এই দরজার সামনেটা দাঁড়ালেই তো ওকে দেখা যায়, কোনো অসুবিধা হবে না। দেখেছো কথা শুনে দেখো, আর মুখের ভেতরে একটা পুরো হাতটাকে ঢুকিয়ে নিয়েছে, দিয়ে এখন হাত খাচ্ছে। দেখো দেখো মনে হচ্ছে দুধ খাচ্ছে। এই বাবাই, বাবাই, ও কোনো হুঁশ নেই। আমি জামা কাপড়টা ধুয়ে এসে ওকে তেল মাখিয়ে স্নান করিয়ে দেবো তাড়াতাড়ি করে, এখন তাড়াতাড়ি হয়ে যায়। আর আমাদের সকালের জন্য বসিয়ে দিয়েছি ভাত। কালকের তরকারি সব করে রেখেছি বেশি করে,
আজকে আর তরকারি কোনো রান্নাবান্না নেই, এখন সকালবেলা ভাতটা করে নিচ্ছি। তোমাদের দাদাভাই আসবে মনাকে নিয়ে, তারপরে আমরা তিনজনেই খেয়ে নেব। খেয়ে দে আজকে করবা তো মার ঘরটা আজকে, তো আজকে আমার শাশুড়ি মায়ের ঘরটা পরিষ্কার হবে। আর তারপরে পরশু দিনকে মানে কালকে দেখছি, কালকে যদি হয়ে যায় কালকে এই সোফা টোফা সমস্ত কিছু ওখানে ঢুকিয়ে দেবো। আর এই সমস্ত জিনিসপত্রগুলো সব শাশুড়ি মায়ের ঘরে চলে যাবে। তোমাদের দাদাভাই আর আমি দুজনে মিলে কাজ করব। কালকে আর মনার পরীক্ষা নেই, কালকে রবিবার, সোমবার আবার ওর পরীক্ষা আছে। তো আজকে আমরা যতটা পারবো ততটা কাজ করে নেব। ঠিক আছে, চলো আমি এবার জামা কাপড়গুলো আগে ধুই। আমাদের এক বালতি জামা কাপড় কাচা, আর বাবানেরগুলো কিচ্ছু ধোয়া হয়নি, এমনি কাজ হয়ে গেছে। জামা কাপড়টা ধুয়ে মেলে তারপরে ছেলেকে করাবো। এই যে সব জামা কাপড়। দুদিন ধরে আমার ট্রাইপডের এই মাথাটা ভেঙে গেছিলো, ভিডিও করতে এত অসুবিধা হচ্ছিল, মানে বুঝতেই পারো, যেহেতু আমি কাজকর্মে ভিডিও শেয়ার করতে ভালোবাসি, আমার এটা ছাড়া তো একদম আমি অচল। তোমাদের দাদাভাই মনাকে নিয়ে আসার সময় দেখলাম এই ট্রাইপডের মাথাটা নিয়ে এসছে। এইটা জানো তো দুবার করে আমার কাজের দিদি ভেঙে দিল। দিদি এসে এত হুড়োহুড়ি করে, আমার ট্রাইপডটা যখন যেখানেই রাখি দিদির হাত থেকে ধুমধাম করে পড়ে যায়। বাবাই এই এই ছেলে আমার সামনেই শুয়ে আছে, আর যখনই জানো তো আমি ভিডিওতে কথা বলি, ও কিন্তু কোনো ডিস্টার্ব করে না, এখন কোনো সাড়াও দেয় না। শুধু ওই হাত খাওয়ার এমন ওর নেশা যে বমি করে দেয়। এইমাত্র তোমাদের সঙ্গে কথা বলতে বলতেও ও কিন্তু পুরো বমি করে দিল। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। তোমাদের দাদাভাইয়ের মতিগতি কি বলবো তোমাদের। খাওয়া দাওয়া কমপ্লিট করেই বলছে আজকে আর মায়ের ঘরের দিকে যাব না, আজকে ঘরের ভেতরে কিছু কাজ থাকলে বলো। আমার না খুব মাথাটা গরম হয়ে গেল, বিশ্বাস করো। আমি সোফাটা, টেবিলটা, মুদি মশলা এগুলো যদি একেবারে বেরিয়ে যায় না, আমার বাদবাকি কাজটাও কমপ্লিট হয়ে যাবে। তোমাদের দাদাভাই সেটা বুঝতেই চায় না, ওই যে বাদিয়ে রাখলো আবার কালকের জন্য। যাই হোক, দেখো এদিকে বললাম ঠিক আছে তাহলে একটা কাজ করি, সকালবেলা তো ঘরদোর মোছা হয়ে গেছে, আর আমরা খেয়ে বাবানকে স্নান করিয়ে ঠরিয়ে করতে করতে প্রায় বাজে এখন 1টা। তো দেখলাম কাজ না করলে হবে না, ওই ঘর পোছা হয়ে গেছে, ওটা চিন্তা করে যদি বসে থাকি তাহলে কিছুই হবে না। বললাম মইটা বাইরের থেকে নিয়ে আসো, বাংকারে ওঠো, বাংকারে অনেক জিনিস আছে, ঠাকুরের বাসন কোসন আছে, সেগুলো নামাতে হবে। তো মোটামুটি যা যা লাগবে সেগুলো সব নামানো হয়ে গেছে। আর কি হয়েছে জানো তো, আমাদের বারান্দায় সোফার সামনে যেই পাখাটা আছে না, ওই পাখাটাও খারাপ হয়ে গেছে। ওই যে বলে না, যখন মানে সব জিনিস খারাপ হবে বা সব জিনিস প্রয়োজন হবে, অনুষ্ঠানের আগে দেখা যায় এটা খারাপ, ওটা খারাপ, সেটা খারাপ, লেগেই আছে। তোমাদের দাদাভাইকে বললাম দেখতে দেখতে গরমটা কিন্তু ভালোই লাগছে, তুমি পাখাটা ঠিক করিয়েই রাখো, কারণ এতগুলো লোক থাকবে, ঘরের মধ্যে গরম লাগবে, তখন পাখা না থাকলে কিন্তু খুব বিপদে পড়বো। তো যাই হোক, দেখো এখানে তোমাদের দাদাভাই কিন্তু পাখাটা খুলে নামাচ্ছে। নামিয়ে ওকে বললাম একেবারে পাখাটা একটু মুছে পরিষ্কার করে রাখো, কালকে একটুখানি দোকানে নিয়ে যেও। আজকে তো দোকান বন্ধ হয়ে গেছে, অনেক বেলাও হয়ে গেছে। ছেলে কিন্তু আমার ঘুমিয়ে পড়েছে, আর আমরা কিন্তু তার ফাঁকেই এই কাজগুলো করছি। মনারও স্নান হয়ে গেছে, আর মনা আজকে পরীক্ষা দিয়ে এসেই ওর মাথা খুব যন্ত্রণা করছিল, সেই কারণে ও গিয়ে শুয়ে পড়েছে ওর ভাইয়ের পাশ থেকে, ভাতও খায়নি। আর রান্নাবান্না যেহেতু কালকেই সব করে রেখেছি, আজকে তো আমার রান্নাবান্নার কোনো চিন্তাই নেই। এদিকে মইটা বার করে দিল, আর তোমাদের দাদাভাই যেহেতু মইটা ঢুকিয়েছে ঘরে, আবার ধুলোবালি হয়েছে, তো আমি দেখো এখানে ভালো করে বাসনগুলো গুছিয়ে নিলাম একেবারে। তারপরে ভালো করে এখন ঘরটা ঝাঁট দিয়ে তারপরে বাইরের দিকের কিছু কাজ আছে সেগুলো করব। সব কাজগুলো আগে থাকতে কেন সারছি জানো তো, সব সময় তো দিদি বলো, মা বলো, যখনই ওদের নিমন্ত্রণ করি, ওরা সব সময় এসে আমার বাড়ির কাজ করে। বিশ্বাস করো আমার তাতে একটুও ভালো লাগে না। সেই কারণেই কিন্তু আমি বাবানের অন্নপ্রাশনের অনেক দিন আগের থেকে এই প্রিপারেশনটা নিয়েছি, যে সবাইকে নেমন্তন্ন করেছি, সবাই এসে যেন একটু আরাম করতে পারে। হ্যাঁ, হাতে হাতে যেটা পুজোর কাজকর্ম থাকবে সেটা সবাই মিলে করব, কিন্তু আদার্স আমার এই ঘরের কাজকর্ম, বাজার হাট করা, দোকান বাজার করা, এগুলো সব তোমাদের দাদাভাই আর আমি দুজনে মিলেই সারবো ঠিক করেছি। কারণ কি বলো তো, সব সময় মানুষকে বলতে ভালো লাগে না, সত্যি। এক সময় তো ইচ্ছা করে যে মানুষগুলোকে নেমন্তন্ন করে তাদের সত্যি একটু নেমন্তন্নের মতো করে খাওয়াই, এসে কাজকর্ম করে তো সব সময় খায়।
তো সেই চিন্তা করেই কিন্তু নিজেরা নিজেদের মতো সব একটু একটু করে গোছাতে নিয়েছি। দেখো ঘরটা তো ভালো করে ঝাঁট দিয়ে বাইরে চলে আসলাম। ভাবলাম বেকার সময়টা নষ্ট করে লাভ নেই, একটা গোটা দিন শাশুড়ি মায়ের ঘরটা নয় কালকে পরিষ্কার করব, আজকে একটা কাজ করি, সিঁড়ির ঘরের এই দিকটা পুরো পরিষ্কার করে দিই। বাঙ্কার থেকে ঠাকুরের বাসন নামানো হয়ে গেছে, সেগুলোকে সব কালকে মাজা ধোয়া করব। আর কারণ আজকে আর জলও নেই, যা জল ভরে রেখেছি সেগুলো মোটামুটি সিঁড়ির ঘরের দিকে পরিষ্কার করা হবে। আর এদিকে দেখো আমি কিন্তু কথা বলছি আমার ছেলের সাথে, কারণ ছেলে উঠে গেছে, ওর দিদির কাছে আছে, আবার ঘুম পাড়ানোর চেষ্টা করছে। মেয়েকে বললাম ওর চোখে ঘুম আছে, একটুখানি ঘুম পাড়িয়ে দে। সত্যিই কিন্তু ও আবার ঘুমিয়ে পড়েছিল, আমার এই কাজে একটুও ডিস্টার্ব করেনি। ভাই দিদি দুজনে মিলেই কিন্তু প্রায় 1-1.5 ঘন্টা ঘুমিয়েছে। ততক্ষণে কিন্তু আমি সেই মানে একেবারে সব কাজ টাজ করে তারপরে ঘরে ঢুকেছিলাম। সিঁড়ির ঘরের এই জায়গাটা দেখতে খুব বাজে লাগে, চারিদিকে প্যাকেট ম্যাকেট ঝুলে আছে, জুতোর র্যাক, মানে একটা জড়ো খিচুড়ি টাইপের হয়ে গেছে জানো তো। সেই জায়গাটাকেই এখন পরিষ্কার করছি। তোমাদের দাদাভাই ড্রেনটার নিচে পরিষ্কার করে দিয়েছে, আর আমি এদিকে ঝাঁটা দিয়ে ভালো করে ঝেড়ে দিচ্ছি। ওই গেটটার ওপরে না পুরো নোংরা পড়ে আছে। ভাবছি জুতোর র্যাকটা এখানে আর রাখবো না, জুতোর র্যাকটা পরিষ্কার করে শাশুড়ি মায়ের ঘরের ওদিকটায় নিয়ে যাব। অনুষ্ঠান হয়ে গেলে তারপরে আবার সব কিন্তু জায়গা মতো নিয়ে চলে আসব। 2 দিন হয়তো ওখানে থাকবে, তারপরে সব নিয়ে চলে আসব। আর গামলা বালতি ঝুড়ি এই 2 দিন এগুলো এখানে থাক, তারপরে ওগুলোকেও অনুষ্ঠানের দিন আমি ওই দিকে নিয়ে চলে যাব। সব কিছু করা হয়েছে, এই দরজাটাকে মোছা হয়নি জানো তো। আর যেহেতু কি পাপা, যেহেতু এটা হচ্ছে সিলভার কালারের দরজা, বুঝতেই পারো মানে সাদার মতনই, নোংরাটা কিন্তু পুরো ভালো বোঝা যায়। তো আমি ভালো করে দরজাটাকে একটু পরিষ্কার করে নিলাম, পাপা পরিষ্কার করে নিলাম। আর দেখো এদিকে জুতোর র্যাকটাকেও ভালো করে ঝেড়ে ঠেড়ে পরিষ্কার করে নেব। তো এই দিকটার কাজটা করে ভাবছি তোমাদের দাদাভাইকে সকালবেলায় আমি ব্লিচিং পাউডার আনতে বলেছিলাম, ভেবেছিলাম ওটা কালকে করব, কিন্তু ভাবলাম যে না, এখনও আমার হাতে অনেক সময় আছে। মেয়ে বলল মা ভাই ঘুমিয়ে গেছে, তো ভাবলাম যে না, সিঁড়ির ঘরটাও একেবারে পরিষ্কার করে ফেলি। যত কাজ আগিয়ে রাখা যায় ততই কিন্তু মানে ভালো। এদিকে শুধু আমি যে একা কাজ করছি তা কিন্তু না, তোমাদের দাদাভাইও কাজ করছে, সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি। চলো আমি জুতোর র্যাক ওখানে নিয়ে চলে গেছি, এবার সিঁড়ির ঘরটায় ভালো করে ব্লিচিং পাউডার মাখিয়ে দিই। অনুষ্ঠানের আগে বাড়ির কাজ করা কিন্তু বেশ এনার্জি লাগে জানো তো, কিন্তু অনুষ্ঠান যখন হয়ে যায় তখন কিন্তু পুরো শরীর ছেড়ে দেয়, তখন আর কিন্তু কাজকর্ম করতে ইচ্ছে করে না। এই যে দেখো এতটাই এনার্জি নিয়ে প্রত্যেক দিন আমি কিছু না কিছু কাজ করেই যাচ্ছি ঘরের, একদিক করে প্রত্যেক দিন একটা একটা করে সারছি। কিন্তু তোমাদের সঙ্গে হয়তো ভিডিওগুলো পরপর শেয়ার করা হয়নি, আমি যেহেতু অনেক কটা দিন গ্যাপ করে ভিডিও ছেড়েছি। তো সেই কারণেই কিন্তু তখন আমি কথাটা বললাম যে আমি কিন্তু এখান থেকে যে লাখ লাখ টাকা কামাই, আমার পুরো সংসার চলে এটার ওপরে দাঁড়িয়ে তা কিন্তু না। আমি আমার হাত খরচা চালানোর মতো ওই সামান্য কিছু টাকা পাই, যেটা দিয়ে মেয়ের ছোটোখাটো আবদার এতদিন পূরণ করেছি। আর এখন এই ছেলের জন্য টুকিটাকি একটু কিছু করি, আর নিজের শখ মেটানোর জন্য। সত্যি কথা বলতে গেলে আমাদের সংসারের পুরো পরিচালকই যদি বলতে চাও, সেটা হচ্ছে তোমাদের দাদাভাই। সত্যি কথা, আমরা হচ্ছে দিন আনা দিন খাওয়া লোক। যদি মনে করো তোমাদের দাদাভাই বাড়ি বসে যায়, তাহলে কিন্তু আমাদের সব কিছু অনেকটা চাপের হয়ে যাবে। সত্যি কথা বলতে মোটামুটি যেইটুকুনি একটু ছিল জানো তো, দেখো সবাই তো একটুখানি সেভিংস করে, তো আমাদেরও মোটামুটি ছিল, তো সেখান থেকেই কিছুটা কিন্তু খরচ করছি ছেলের জন্য। কারণ দেখো আজ থেকে 5 বছর পরে যদি ছেলের জন্য জন্মদিন করতে যাই, তখন কিন্তু আমার সত্যি কথা বলতে ওই 23-24 বছর, মানে কিন্তু তখন মেয়ের সত্যিই বিয়ের কথা আমাকে চিন্তা করতে হবে। সেটা ভেবেই কিন্তু আমাদের এই অন্নপ্রাশনের উদ্যোগটা নেওয়া, না হলে এই সময়ে দাঁড়িয়ে এতগুলো টাকা আমি কিছুতেই খরচা করতাম না। যদি ওরা ভাই বোন পিঠোপিঠি হতো, সত্যিই করতাম না। কিন্তু ছেলেটার জন্য আর কিচ্ছু করা হবে না, বিশ্বাস করো। সেই ভেবেই কিন্তু এই মানে প্ল্যানটা করা। শুধু যে আমি একা বায়না করেছি তা না, ছেলে হওয়ার পরে কিন্তু তোমাদের দাদাভাইও বলেছিল যে ছেলের জন্য কিছু করি চাই না করি, অন্নপ্রাশনটা আমি আমার মানে ইচ্ছে মতো করব। সেই কারণে কিন্তু তোমাদের দাদাভাই অনেকটা উৎসাহ নিয়ে নিজের হাতে করে সব কিছু করছে জানো তো।
তো খুব কিন্তু ও একটা কাজকর্ম করে না, কিন্তু এইবার আমি দেখলাম সব কিছু বেশ ও উৎসাহ নিয়ে করছে। এ দেখো প্যান্ডেল দাদাদের প্যান্ডেল তো পুরো করা হয়ে গেছে, আর আমরা রাস্তাটা জুড়ে পুরো প্যান্ডেলটা করছি। কারণ এই রাস্তাটাই, গলির রাস্তাটা শুধু আমরা আর আমার জায়েরাই কিন্তু ইউজ করি। তো আমরা রাস্তাটা জুড়েই পুরো প্যান্ডেলটা করছি, আর তোমাদের দাদাভাই এখানে রাবিশগুলোকে পুরো একটু সেট করে দিচ্ছে। যদিও বা রাবিশগুলো দেখা যাবে না, কারণ পুরোটাতেই আমরা কার্পেট পেতে দেবো, দেখতে ভালো লাগবে। কিন্তু রাবিশগুলো উঁচু নিচু হয়ে আছে, তো একটু যদি সমান করে দিই মানুষ হোঁচট খেয়েও পড়বে না, দেখতেও ভালো লাগবে আর বিপদও ঘটবে না। কালকে হয়তো আসবে না, পরশু দিনকে আমাদের প্যান্ডেলের কাপড় চোপড় লাগানো আরম্ভ হয়ে যাবে। তারপরেই কিন্তু বৃহস্পতিবার যেহেতু আমাদের অনুষ্ঠানটা, বুঝতেই পারছো কয়েকটা দিন বাকি, আর শেষ মুহূর্তে কিন্তু প্রচুর কাজ থাকে। যতই আগে থাকতে করে রাখি না কেন, এখন মনে হচ্ছে একটার পর একটা দিন কেটে যাচ্ছে, কাজ আর এগাচ্ছে না। এদিকে দেখো তোমাদের দাদাভাই তো এদিকে করছে, আর আমি ভাবলাম তোমাদেরকে একটুখানি দেখিয়ে আসি। আমি সিঁড়ির ঘরটায় ব্লিচিং পাউডারটা লাগিয়েই চলে গেছিলাম তোমাদের দাদাভাইয়ের ওখানে। আসলে ও একদিকে কাজ করছে, আমিও একদিকে কাজ করছি। তো আমি সিঁড়ির ঘরটায় ব্লিচিং পাউডার মাখিয়ে রেখে দিলাম, তোমাদের দাদাভাই কিন্তু ঘষে দেবে। কারণ বিশ্বাস করো এখন না এই কাজকর্মগুলো আমি একটানা করতে পারি না। এত কোমর আর পেটে সেলাইয়ের জায়গা যন্ত্রণা করে, সেরকমভাবে একটা কাজ করতে পারি না। দেখো সবটাই করি কিন্তু মনের জোরে, কারণ আমার সংসারে আমি ছাড়া তো কেউ নেই। আমি যদি একটা দিন মনে করি যে পারছি না, শরীর দিচ্ছে না, তাহলে আমার সংসার কিন্তু পুরো পড়ে যাবে। সেইটা ভেবেই মনের জোর নিয়ে কিন্তু প্রত্যেক দিন আমি একটু একটু করে কাজ করছি। আজকে ভেবেছিলাম যে ঠাকুরের বাসনগুলো বার করা হয়ে গেছে, মেজে ফেলি, কিন্তু কি বলো তো, দেখলাম না আর শরীরটা দিচ্ছে না। এই পরিষ্কার করে উঠতে উঠতেই বেলা বেজে গেল প্রায় 3:30 মতো। তারপরে স্নান করে খাওয়া দাওয়া করেছি, আর শরীর দিয়েছে ছেড়ে। তো দেখো এদিকে আমি মাখিয়ে রেখে দিলাম। এবার চলো তোমাদের দাদাভাই আসবে, আর আমিও ঘরের দুয়ারটার সামনে একটু ভালো করে ধুইয়ে দিই, ঝাড় দিয়ে পরিষ্কার করে দিই। আর ব্লিচিং পাউডার ছেটাতে গিয়ে ঝাঁটার কোনায় লেগে আমার চোখের ভেতর ঢুকে গেছে। তোমরা অনেকেই বলো যে দিদিভাই তোমার এই ব্লিচিং পাউডার দিলে হাত পা খেয়ে যায় না? না গো, আমার কিন্তু কোনো প্রবলেম হয় না। আমি আগাগোড়াই কিন্তু এইভাবেই হাত দিয়েই ব্লিচিং পাউডার দিই, সত্যি আমার কোনো সময় প্রবলেম হয় না। অনেকেই আমি দেখেছি হাত পা ফুটো হয়ে যায়, ঘা হয়ে যায়, কিন্তু আমার হয় না। আমি যখনই দিই এমন করেই দিই। আর আজকে খালি পায়ে দেখো অনেক দিন বাদে হাঁটাচলা করছি, তো কেমন যেন একটা লাগছে। আর আগে তো খালি পায়েই হাঁটাচলা করতাম, আর এখন খালি পায়ে হওয়াটা তো ভুলেই গেছি। চলো আমি একটুখানি পরিষ্কার করে নিই। জানো তো সিঁড়ির ঘরটা পুরোটাই নোংরা হয়। আমি এখন দেখেছি এই যবে থেকে কাজের দিদি কাজ করে না, সিঁড়ির ঘরটা নোংরা হয় স্রেফ এই ওপরটায় বাসন মাজার জন্য। এত পরিমাণে স্লিপ হয়ে যায়, মাঝে কটা দিন তো তোমাদের সঙ্গে অনেক দিন ভিডিও শেয়ার করিনি। আমি জানো তো অনেকবার পড়ে গেছি এই সিঁড়ির ঘরটায়, পায়েও লেগেছে। ঠাকুর ঘরের সামনে ছেলেকে নিলে এতটা খুশি হয় তোমাদেরকে কি বলবো। জানি না এই গোপাল মা লক্ষ্মী আমার কতদিন সুন্দরভাবে বসে থাকবে, কারণ এই দুয়ারের সামনে নিয়ে আসলেই ছেলে খালি ঠাকুর ঘরের দিকে তাকায়। কোন দিন দেখবো ছেলে কোলে করে গোপালকে তুলে নিয়ে আমার কাছে চলে এসছে। দেখো এখানে ও তোমাদের দাদাভাই নিয়ে দাঁড় করিয়েছে, গোপালের সাথে ঠাকুরের সাথে ওর কত কথা, গলা থেকে সাউন্ড বের করেই চলেছে, চেঁচিয়েই যাচ্ছে। ও কিন্তু দেখেছো নেমে যাবে ঠাকুর ঘরের মধ্যে, আর ওই থালা গ্লাস বাটি যা আছে ওগুলোকে টানাটানি করবে। তোমাদের দাদাভাই মাঝে মাঝেই ওকে নিয়ে না ঠাকুর ঘরে বসায়, জানো তো, আর ও গোপালকে দেখলে খুব খুশি হয়। এখন কিন্তু সন্ধে সন্ধে পড়ছে, তো আমিও স্নান করে ঘরে চলে এসেছি, তাই এই মুহূর্তটা দেখলাম, ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। তবে ভিডিও আর বেশিক্ষণ করা হয়নি, এই অবধিই রেখেছি। সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে আগামীকাল। আজকের মতো টাটা।